আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে ঢাকা বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব ইনশাআল্লাহ। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হলো একটি ধারার n-তম পদ un ইকুয়াল টু 2p + 1 হোল টু দি পাওয়ার n-2, যেখানে n বিলংস টু n, অর্থাৎ এই ছোট হাতের n এর মানগুলো স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। অর্থাৎ এই n এর মান এটা ঋণাত্মক না, এটা শূন্য না, n এর মান হবে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। তো এখন একটা ধারার n-তম পদ বলতে un ইকুয়াল টু 2p + 1 হোল টু দি পাওয়ার n-2 দেওয়া রয়েছে। এটা একটা তথ্য গেল। এরপর আরও একটা তথ্য দেওয়া রয়েছে, a ইকুয়াল টু x² + k/x হোল টু দি পাওয়ার 8। এটি একটি দ্বিপদী রাশি। তাহলে প্রথমে দেওয়া একটা ধারার n-তম পদ, আর এখন দেওয়া আছে একটা দ্বিপদী রাশি। এই যে দুইটা তথ্য দেওয়া, এদের আলোকে আমাদেরকে অঙ্কগুলোর সমাধান করতে হবে। আমরা ক নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই, এখানে বলা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 1 - 3x হোল টু দি পাওয়ার 5কে বিস্তৃত করো। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে 1 - 3x হোল টু দি পাওয়ার 5 এটিকে বিস্তৃত করার জন্য তাহলে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করতে হবে। তাহলে চলেন আমরা প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে অঙ্কটার সমাধান করে ফেলি। প্যাসকেলের ত্রিভুজে n এর মান যত হয় লাইন তার চেয়ে একটা বেশি হয়। যখন n এর মান 0 হয় তখন একটা লাইন হয়, যখন n এর মান 1 হয় তখন দুইটা লাইন হয়। তাহলে যখন n এর মান 5 হয় তখন n এর মান যখন 5 হয় তখন 6 নাম্বার লাইন হবে। তাহলে n এর মান যখন 0 তখন লাইন একটা, n এর মান আর কি প্রথম লাইন। n এর মান যখন 1 তখন দ্বিতীয় লাইন পর্যন্ত যাইতে হবে। n এর মান যখন 2 তখন 3 নাম্বার লাইন পর্যন্ত যেতে হবে। n এর মান যখন 5 তখন 6 নাম্বার লাইন পর্যন্ত যেতে হবে। 1 2 3 4 5 6, এই যে 6 নাম্বার লাইনে আমাদেরকে আসতে হবে। তো এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। ব্লেইস প্যাসকেল এটি ব্যবহার করেছেন প্রথম। তো এটার লেখার সিস্টেমটা কি, এটা সবাই ইতিমধ্যে জানেন, আপনারা অনুশীলনের অঙ্কগুলো করেছেন, বেসিক করেছেন। সেটা হচ্ছে প্রথমে 1, তার পরের লাইনে দুই পাশে দুইটা 1, তার পরের লাইনে প্রথমে 1, এরপরে আগের লাইনের পাশাপাশি দুইটা যোগ করলে যা হয় তা শেষে 1। প্যাসকেলের ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে 1 থাকবে, শেষে 1 থাকবে, আর মাঝের সংখ্যাগুলো কীভাবে হবে, আগের লাইনের পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে যা হয়। 1 আর 2 যোগ করলে হয় 3, 2 আর 1 যোগ করলে হয় 3। এখন আর এদিকে যোগ করার মতো কিছু নাই, তো 1। প্রথমে 1 দিয়ে শুরু, আগের লাইনে 1 আর 3 যোগ করলে 4, আগের লাইনে 3 আর 3 যোগ করলে 6, আগের লাইনে 3 আর 1 যোগ করলে 4, আর পাশাপাশি দুইটা সংখ্যা নাই, তো লাস্টে 1। তো এইভাবে করে লিখতে হয়। তো n এর মান যখন 5 তখন প্যাসকেলের ত্রিভুজে আমরা ষষ্ঠ লাইনটা পাবো, এই লাইনটা পাবো। আচ্ছা, এরা আসলে কি? এরা হচ্ছে আসলে সহগ। আমরা যখন দ্বিপদী বিস্তৃতির অঙ্কটা করি তখন প্রত্যেকটা পদের সামনে যে সহগগুলো আসে দ্বিপদী বিস্তৃতিতে, সেই সহগগুলো খুব সহজেই বের করে ফেলা যায়। তাহলে n এর মান যখন 5 থাকে তখন আমরা যদি দ্বিপদী বিস্তৃতি করি, কোনো একটা রাশির পাওয়ারের মধ্যে 5 লেখা আছে, তখন আমরা যদি তাকে একদম ভেঙে বিস্তারিতভাবে লিখি তখন প্রত্যেকটা পদের সহগ হিসাবে কি পাবো? প্রথম পদের সহগ হিসাবে পাবো 1, দ্বিতীয় পদের সহগ হিসাবে পাবো 5, তৃতীয় পদের সহগ হিসাবে 10, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদের সহগ হিসাবে পাবো এই যে 1। এইভাবে করে আপনারা সংখ্যাগুলো দেখলেন। তো এটাই হচ্ছে মূলত প্যাসকেলের ত্রিভুজ, এটাই হচ্ছে মূলত প্যাসকেলের ত্রিভুজ। এখন এইটার সাহায্য নিয়ে আমাদেরকে 1 - 3x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি করতে হবে। দেখেন 1 - 3x হোল টু দি পাওয়ার 5, আমি যদি একটু এখানে লিখি 1 - 3x হোল টু দি পাওয়ার 5, তাহলে সেই ক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 1 টু দি পাওয়ার 5 - 0 ইন্টু -3x হোল টু দি পাওয়ার 0, ঠিক না?
এরপর আমরা কি লিখবো, আস্তে আস্তে বাড়াবো, এই জিরোর মান বাড়বে, এই জিরোর মান বাড়বে। তো জিরোর মান যদি বাড়ে তাহলে এর পরের বার হবে জিরোর মান 1, এখানের মধ্যে হবে 5 - 1, আর এখানের মধ্যে হবে 1, পরের বার এখানে হবে 2, তাহলে এখানে হবে 5 - 2, এখানে হবে 2। এইভাবে করে এটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। 5 ফ্যাক্টোরিয়াল 1, 1 টু দি পাওয়ার 5 - 1 -3x হোল টু দি পাওয়ার 1, এইভাবে এটা চলবে। এখন কথা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন, যেহেতু এই জায়গাটার মধ্যে 1 আছে, তো আমি এখন 1-এর পাওয়ার হিসাবে যাই বসাই না কেন, 1 তো 1ই হবে। 1-এর পাওয়ার 5 বসান, 1-এর পাওয়ার 10 বসান, 1-এর পাওয়ার 100 বসান, রেজাল্ট 1ই হবে। এই জন্য যেহেতু রেজাল্ট 1ই হবে, তাহলে সেই 1 দ্বারা এদেরকে গুণ করতে হবে। এই জন্য তারা আর বারে বারে কষ্ট করে নেই, এই 1কে আর লেখেই নেই, যে এটার রেজাল্ট তো 1ই, তো 1 দিয়ে এদেরকে গুণ করলে তো যা আছে তাই হবে, তাহলে বারে বারে আর 1 লেখার কি দরকারটা। তারা এই কাজটা করলো আর কি, যে আর ওই 1টা দেওয়া আর কি দেওয়ার তারা প্রয়োজন মনে করে নাই, যেহেতু বারে বারেই 1 হবে, তাহলে আর আলাদা করে দেওয়ার দরকার কি, এই হচ্ছে বিষয়। এই জন্য ওই 1টাকে উঠায় ফেলছে তারা। আশা করি আপনারা বিষয়টা ধরতে পারছেন যে আসলে ঘটনাটা কি। এটা কিন্তু আর কি অঙ্ক থেকে বাদ দিয়ে দিচ্ছে জিনিসটা এমন না যে একদম বাদ। বিষয়টা হচ্ছে 1, তো 1 দিয়ে তো গুণ করলে 1ই হবে, এই জন্য লেখার প্রয়োজনীয়তা নেই, এই কাজটা করছে। আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করতে বলছে, কেন বলছে? তার কারণ হচ্ছে এই যে 5 ফ্যাক্টোরিয়াল 0 আপনারা দেখতেছেন, সবাই একটু খেয়াল করি, 5 ফ্যাক্টোরিয়াল 0 দেখতেছেন, এটার মান কত? এটার মান হচ্ছে 1। এই 1টা আপনি প্যাসকেলের ত্রিভুজ থেকে প্রথমেই পেয়ে গেছেন, এই যে 1, হ্যাঁ, এই যে 1 পেয়ে গেছেন। এরপরে এই যে 5 ফ্যাক্টোরিয়াল 1, এটার মান কত? এটার মান হচ্ছে 5, এটা আপনি প্যাসকেলের ত্রিভুজ থেকে পেয়ে গেছেন। এর পরের বার যখন আপনি আরও বের করবেন, এই যে সামনে দেখেন, আমি করে দেখাই আপনাদেরকে। এরপরে যখন আমরা সামনে আগাবো, এখানে মধ্যে কী হওয়ার কথা? এখানে কি হওয়ার কথা? 5 ফ্যাক্টোরিয়াল 2 হওয়ার কথা না? তারপরে -3x হোল টু দি পাওয়ার 2 হওয়ার কথা। তো সেই হিসেবে 5 ফ্যাক্টোরিয়াল 2 আর না লিখে প্যাসকেলের ত্রিভুজ থেকে দেখে দেখে এই যে 3 নম্বরে আছে 10, তাহলে এখানে 10 বসবে সহগটা। এর পরের বার কী বসার কথা বলেন? এর পরের বার এখানে 5 ফ্যাক্টোরিয়াল 3 বসার কথা, ইন্টু -3x হোল টু দি পাওয়ার 3 বসার কথা। তো এখন এই 5 ফ্যাক্টোরিয়াল 3টা না দিয়ে এখানের মধ্যে প্যাসকেলের ত্রিভুজ দেখে দেখে এই যে 10, এই 10 আমরা এখানে বসিয়ে দেব। অর্থাৎ প্যাসকেলের ত্রিভুজের ওই সংখ্যাগুলো হচ্ছে মূলত সহগ। সেগুলো কি? মূলত সহগ। আমরা যে লিখি 5 ফ্যাক্টোরিয়াল 0, 5 ফ্যাক্টোরিয়াল 1, 5 ফ্যাক্টোরিয়াল 2, এই যে লিখি, তাদের মানগুলো আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে নিয়ে এসেছি। তো এইভাবে করে আসলে অঙ্কটা করতে বলা হয়েছে আমাদেরকে, যে আপনারা আর কষ্ট করে 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 5 আছে, 5 ফ্যাক্টোরিয়াল 0, 5 ফ্যাক্টোরিয়াল 1, 5 ফ্যাক্টোরিয়াল 2, 5 ফ্যাক্টোরিয়াল 3 এরকম বারে বারে লেখার দরকার নাই। প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে যখন n এর মান 5 থাকে, যখন n এর মান 5 থাকে, তখন এই লাইনটা হবে 1 5 10 10 5 1, অর্থাৎ প্রথম পদের সহগ হবে 1, দ্বিতীয় পদের সহগ হবে 5, তৃতীয় পদের সহগ হবে 10, চতুর্থ পদের 10, পঞ্চম পদের 5, ষষ্ঠ পদের 1, এইভাবে করে হবে। এবার জাস্ট ক্যালকুলেশনটা করে দেন, অঙ্কটা কমপ্লিট। আপনারা খেয়াল করে দেখবেন এখানের মধ্যে এই যে এটার পাওয়ার যেহেতু 0, তাহলে মানে এটার মান 1, এটার মান কত? 1। তো ওই যে আলটিমেটলি শুধুই 1 রইল, শুধুই 1 রইল, এটাই এখানে লেখা হয়েছে, শুধু 1। আর এখানে কোনো কিছুর পাওয়ার যেহেতু 1, তাহলে এটাই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15x। এখানের মধ্যে পাওয়ার জোর হওয়াতে মাইনাসটা উঠে যাবে। আমরা একটু আর লাইন না বাড়াই, মুখে মুখে করে ফেলি। স্কোয়ার আর কি, পাওয়ার জোর থাকাতে মাইনাসটা উঠে যাবে। 3কে স্কোয়ার করলে হয় 9, 9 10 90, আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এখানের মধ্যে পাওয়ার বিজোড় হওয়াতে মাইনাসটা থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস। 3কে কিউব করলে হয় 27, 27কে 10 দিয়ে গুণ দিলে হয় 270, এক্সকে কিউব করলে হবে এক্স কিউব। এইভাবে করে হবে অঙ্ক। কিন্তু আমি এখানে পুরাটা লিখি নাই, হ্যাঁ, পুরাটা লিখি নাই। তো এই যে এখানের মধ্যে আপনারা দেখতেছেন এইভাবে করে, তাহলে 1 -15x প্লাস 90x স্কোয়ার মাইনাস 270x কিউব প্লাস 405x টু দি পাওয়ার 4 মাইনাস 243x টু দি পাওয়ার 5। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে করে অঙ্কটা করা হলো। ঠিক আছে, এইভাবে করে। তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে 1 - 3x হোল টু দি পাওয়ার 5-এর প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটার বিস্তৃতি নির্ণয় করো। আমরা প্যাসকেলের ত্রিভুজটা আগে লিখেছি, যদি n এর মান 5 হয় তাহলে 6 নাম্বার লাইনে আমরা পৌঁছাবো।
এখানকার এই সংখ্যাগুলো হচ্ছে এক একটা পদের সহগ। আমরা দ্বিপদী বিস্তৃতিটা কমপ্লিট করে ফেললাম। তো আপনাদেরকে বোঝানোর জন্য আর কি ডিটেইলসে কথাগুলো বললাম। তো আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাব। আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে পি এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমরা উদ্দীপকের মধ্যে তাকাই, একটা ধারা দেওয়া আছে, ধারার nতম পদ un ইকুয়াল টু 2p প্লাস 1 হোল টু দি পাওয়ার n-2। এই যে ধারাটার nতম পদ দেওয়া, সেখানে কিন্তু p দেখা যাচ্ছে। সেখানে কি দেখা যাচ্ছে? p দেখা যাচ্ছে। আমাদেরকে বলল পি এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করে দেখাও। তার মানে এই পি এর উপরে আমরা শর্ত আরোপ করব। আমরা বলবো পি এর মান এত হইতে হবে, পি এর মান এত হইতে হবে। এইটা আমরা শর্ত দিব যে আমরা যদি এই ধারাটার অসীমতক সমষ্টি পাইতে চাই তাহলে পি এর মান এত থেকে এতর মধ্যে হইতে হবে, পি এর মান এতর চাইতে ছোট, পি এর মান এতর চাইতে বড়। মানে আমরা শর্ত দিব, আমরা শর্ত দিব পি এর মান এতর চাইতে কম, পি এর মান এতর চাইতে বেশি। আমরা এই শর্তটা প্রদান করব এবং এই শর্ত আরোপ করার ফলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। আমরা সেই সমষ্টিটা নির্ণয় করে দেখাবো। তাহলে চলেন আমরা এখন এই অঙ্কটার সমাধান করি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যে এই যে n দেখা যাচ্ছে, এখানে কিন্তু বলা আছে n বিলংস টু n, অর্থাৎ এই n এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা সমাধান করে ফেলি। এটা লিখিয়ে করাইলাম না, লিখে করাইলাম না, একদম সহজ আছে। এখান থেকে বলে দিই, একটি ধারার nতম পদ un ইকুয়াল টু 2p প্লাস 1 হোল টু দি পাওয়ার n-2। তো যেহেতু n এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে, তাহলে n এর মান 1 দিয়ে আরম্ভ করলাম, কারণ আমাদেরকে আগে একটা ধারা বানাইতে হবে, আগে একটা ধারাতে রূপান্তর করতে হবে। তো একটা স্ট্রাকচার দিতে হবে, আমাকে একটা ধারার স্ট্রাকচার দিতে হবে। যেহেতু nতম পদ দেওয়া আছে, আমি সেখানের মধ্যে মান বসায়া 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 এক একটা পদ বের করে ফেলতে পারবো। প্রথম পদ বের করে ফেলতে পারবো, দ্বিতীয় পদ বের করে ফেলতে পারবো, তৃতীয় পদ বের করে ফেলতে পারবো। এইভাবে আমি পদগুলো বের করব, একটা ধারা আমার সামনে দাঁড়াবে, স্ট্রাকচার তৈরি হবে, এরপর আমি তার অসীমতক সমষ্টি বের করার বাকি কাজটা করব। তাহলে আমি এখন n এর মান 1 দিয়ে শুরু করলাম, মানে একদম প্রথম পদটা বের করতে চাই, একদম প্রথম পদ। n এর মান 1 দিয়ে শুরু করলাম, তাহলে এখানে n এর মান 1, u1 ইকুয়াল টু 2p প্লাস 1 হোল টু দি পাওয়ার 1-2। তাহলে ক্যালকুলেশন যদি করি 2p প্লাস 1 হোল টু দি পাওয়ার -1, আমরা জানি পাওয়ারের মধ্যে মাইনাস থাকলে একটা 1 দিতে হয়, ভাগ চিহ্ন দিতে হয়, বাকি অংশটা নিচে বসে। এবার n এর মান 2, যদি 2 বসাই u2 ইকুয়াল টু এখানে n-2 অর্থাৎ 2 - 2, 2 - 2 মানে 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে পুরোটার মান 1 হয়ে যায়। এবার n এর মান 3, এখানে 3 বসাইলাম, তাহলে ক্যালকুলেশন করলে এটা পাই। n এর মান 4, এবার ক্যালকুলেশন করলে এটা পাই। আচ্ছা, তো আপাতত 4টা পদ বের করছি, যথেষ্ট যথেষ্ট, আর দরকার নেই। তো এখন এই যে 4টা পদ বের করলাম, এদেরকে আমরা এখন লিখব। ধারাতে আমরা এক একটি পদকে যোগ চিহ্নের মাধ্যমে একত্রিত করি, একটার সাথে আরেকটাকে সংযুক্ত করি। ধারার ক্ষেত্রে পদগুলোকে যোগ চিহ্নের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধারাটা লেখার জন্য প্রথম পদ যেটা পেয়েছি 1/2p প্লাস 1 তাকে লিখলাম, এরপরে প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পদ 1 লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় পদ 2p প্লাস 1 লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে 2p প্লাস 1 হোল টু স্কোয়ার লিখলাম, প্লাস ডট ডট ডট। তাহলে আমরা ধারাটা তৈরি করলাম। এই ধারাটা কিন্তু প্রথমে ছিল না, আমরা এখন ধারাটা তৈরি করেছি। আমরা বলতে পারি প্রথম পদ 1/2p প্লাস 1, আর যেহেতু অসীমতক সমষ্টি বের করতে বলেছে, মনে রাখতে হবে অসীমতক সমষ্টি বের হয় অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে। কোন ধারার ক্ষেত্রে? অসীম গুণোত্তর ধারা। এই কারণে কিন্তু এখানে প্লাস চিহ্নের পরে ডট 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 দিয়েছি, অর্থাৎ এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে অসীমতক সমষ্টি বের হয় কাদের ক্ষেত্রে? অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে। এরপর আবার আরেকটা শর্ত আছে, আর এর মান আর মডুলাস লেস দেন 1 হতে হয়, আর মডুলাস লেস দেন 1 হতে হয়। তাহলে প্রথমত অসীমতক সমষ্টি কোথায় থাকে? অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে। আবার সেখানে কি সবসময় থাকবে? না, আর মডুলাস লেস দেন 1 হইতে হবে, তাহলে থাকবে। তাহলে আমরা এখন অসীম গুণোত্তর ধারা, তাই না, গুণোত্তর ধারা বলছি, তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আর এর মান বের হয়। তাহলে আর এর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে 1কে যদি আমরা 1/2p প্লাস 1 দ্বারা ভাগ করে দিলে 2p প্লাস 1 হয়। কীভাবে করে হয় দেখেন, 1কে ভাগ করব 1/2p প্লাস 1 দ্বারা, তাহলে ভাগ চিহ্নটা উল্টাইলে হবে গুণ, তাহলে এটা উল্টায় যাবে 2p প্লাস 1/1।
তাহলে 2p + 1 হচ্ছে এটার রেজাল্ট। তাহলে r এর মান আমরা পেলাম 2p + 1, এটা r এর মান 2p + 1। এখন গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি ও কেবল যদি r মডুলাস লেস দেন 1 হয়। এটা একটা শর্ত, অসীমতক সমষ্টি পাওয়ার শর্ত যে r মডুলাস লেস দেন 1 হতে হবে। তাহলে r মডুলাস লেস দেন 1 মানে কি? r এর মান কত? 2p + 1। তাহলে মডুলাস চিহ্নতে বসাইলাম। তাহলে r মডুলাস তার মানে 2p + 1। তাহলে এই যে 2p + 1 মডুলাস লেস দেন 1 হতে হবে, 2p + 1 মডুলাস লেস দেন 1 হতে হবে। তাহলে আমি যদি এখন এই মডুলাস চিহ্নটাকে উঠাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই মডুলাস চিহ্নটা উঠাইতে হলে আমাকে লিখতে হবে -1 এর চাইতে বড় 2p + 1, আবার 2p + 1 ছোট 1 এর চাইতে, অর্থাৎ 2p + 1 -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট, 2p + 1 -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এতটুকুকে নিয়ে কথা বলতে পারি যে 2p + 1 এটার মান -1 এর চাইতে বড়, 2p + 1 -1 এর চাইতে বড়, 2p + 1 1 এর চাইতে ছোট। এখানে আমরা সেটা করে দেখাইলাম। 2p + 1 -1 এর চাইতে বড়, এই যে দেখেন সবাই একটু খেয়াল করি, 2p + 1 ইজ গ্রেটার দেন -1। আমরা এখন p এর মান বের করব, কারণ আমরা মূল শর্ত তো p এর উপরেই আরোপ করব। এই +1কে বাদ দেওয়ার জন্য -1 করলাম উভয় পক্ষের সাথে, তাহলে 2p গ্রেটার দেন -2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে সেই ক্ষেত্রে p গ্রেটার দেন -1, p গ্রেটার দেন -1, অর্থাৎ p এর মান -1 এর চাইতে বড় হইতে হবে, p এর মান -1 এর চাইতে বড় হইতে হবে। এবার আমরা যাব এখানে 2p + 1 লেস দেন 1 আমরা লিখলাম, এই 1কে বাদ দেওয়ার জন্য -1 করলাম উভয় পক্ষের সাথে, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে p লেস দেন 0, p লেস দেন 0। তাহলে আমরা রেজাল্ট পাইলাম p এর মান -1 এর চাইতে বড়, p এর মান 0 এর চাইতে ছোট, p এর মান -1 এর চাইতে বড়, p এর মান 0 এর চাইতে ছোট। তার মানে আমরা উপরে যেই ধারাটি পেয়েছি, এই ধারার যদি অসীমতক সমষ্টি পাইতে হয় তাহলে p এর মান হয় 0 এর চাইতে ছোট নিব, 0 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা আমরা নিতে পারবো, আর নয়তো -1 এর চাইতে বড় যে কোনো সংখ্যা নিতে পারবো। শর্তটা খেয়াল করি, 0 বলা হয় নাই, -1 বলা হয় নাই। p এর মান আমরা যদি এই ধারাটার অসীমতক সমষ্টি পাইতে চাই তাহলে p এর মান 0 এর চাইতে ছোট যে কোনো সংখ্যা নিলেও হবে, অথবা p এর মান -1 এর চাইতে বড় যে কোনো সংখ্যা নিলেও হবে, অসীমতক সমষ্টি পাওয়া যাবে। এখন তাহলে আমরা তো তারা শর্ত জানতে চাইছিল না, তারা আমাদের কাছে শর্ত জানতে চাইছিল না যে p এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। আমরা শর্তটা বের করে দিছি, আমরা শর্তটা আরোপ করে দিছি যে p এর মান এত চাইতে ছোট এত চাইতে বড় হইতে হবে। এভাবে সমষ্টি নির্ণয় করে দেখাও, অসীমতক সমষ্টি নির্ণয় করে দেখাও। তাহলে আমরা যেই ধারাটা নির্ণয় করেছি তার অসীমতক সমষ্টি আমরা এখন বের করব। তো অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 - r। a মানে প্রথম পদ মানে 1/2p + 1, r তার মান 2p + 1। এখন দেখেন এই যে 1/2p + 1, এই যে ভাগ চিহ্নটা দেখা যাচ্ছে, ভাগকে উল্টাইলে গুণ, তাহলে নিচের এই অংশটা উল্টায় যাবে, তাই না? 1/1 - 2p + 1 এরকমটা হবে না? এরকমটাই তো হবে। ভাগ চিহ্নের উপরের যেই অংশটা তাকে লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টাবে কীভাবে করে? এই অংশের নিচে 1 আছে, যে কোনো জিনিসের নিচে 1 থাকে, এটা উল্টায়া যাবে, তাহলে 1/1 - 2p + 1। এখন উপরে গুণ আর নিচে গুণ, 2p + 1 ইন্টু 1 - 2p, 1 - 2p + 1, জিনিসটা এরকমটাই এখানে মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকমটাই এখানের মধ্যে দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমি যদি এই ব্র্যাকেটটাকে উঠাই দিই, যে এই ব্র্যাকেটটা যদি উঠাই দিই, আবার লিখে দেখাই, যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে হবে 1 - 2p - 1। তাহলে আমরা কি লিখতে পারি? এই 1টা একেবারে উপরে, আমি এক কথায় সহজ করে এটা পুরোটা আমি লিখেই দেখাচ্ছি। হ্যাঁ, পুরোটা লিখেই দেখাচ্ছি, তাহলে আর কোনো সমস্যা হবে না। 1/2p + 1 আর নিচে আছে 1 - 2p + 1। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে
উপরের অংশটাকে লিখব 1/2p + 1 ভাগকে উল্টে লিখুন। আর একটা কাজ করি দাঁড়ান, সেটি হচ্ছে আগেই এই অংশের কাজটা শেষ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর ভেজাল হবে না। এই ব্র্যাকেটটাকে উঠাইলে হবে 1 - 2p - 1। এখন দেখেন যে এই জিনিসটা উপরের অংশটাকে আমরা লিখতেছি 1/2p + 1 ভাগকে উল্টে লিখুন, তাহলে নিচের অংশটা উল্টায়া যাবে 1 - 2p - 1। তখন আমরা লিখতে পারি উপরে 1 আর নিচে 2p + 1 আর এখানে মধ্যে 1 - 2p - 1। পরবর্তী লাইনে গিয়ে +1 - 1 বাদ, +1 - 1 বাদ, তাহলে 1/2p + 1 আর এখানে থাকলো -2p। কি থাকলো? -2p। আমরা -2pকে ধরে সামনের দিকে এনে বসায় দিতে পারি, সামনের দিকে এনে বসায় দিতে পারি। শেষ অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের এখানের মধ্যে তারা অসীমতক সমষ্টি বের করতে বলছিল, এই যে আমরা অসীমতক সমষ্টি বের করে দেখাই দিলাম। 1 / -2p × 2p + 1। এই যে এখানে 1 / -2p × 2p + 1। ওকে, তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটার আমরা সমাধান করে ফেললাম। আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল পি এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি নির্ণয় করো। আমরা সেই সমষ্টি এখানের মধ্যে নির্ণয় করে ফেললাম। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এ এর বিস্তৃতিতে x⁴ এর সহগ ৪৩,৭৫০ হলে কে এর মান নির্ণয় করো। আমরা যদি উদ্দীপকে তাকাই, এই যে এখানে এ একটা দ্বিপদী রাশি দেওয়া রয়েছে, সেখানে আমাদেরকে বলল যে এটার বিস্তৃতি যখন আমরা করব x⁴ এর সহগ ৪৩,৭৫০, তাহলে কে এর মান নির্ণয় করো। তাহলে এইটার দ্বিপদী বিস্তৃতি যখন আমরা করতে যাব x⁴ যেই মাত্র আমরা পেয়ে যাব আমরা থেমে যাব। x⁴ পাওয়া মাত্রই আমরা থেমে যাব। x⁴ এর সহগ অর্থাৎ x⁴ যেই পদের মধ্যে থাকবে সেই পদের মধ্য থেকে x⁴ বাদ দিয়ে বাকি অংশটাকে নিয়ে নিব সহগ হিসেবে। x⁴ যেই পদের মধ্যে থাকবে সেই পদ থেকে x⁴ বাদ দিয়ে বাকি অংশটাকে নিয়ে নিব সহগ হিসেবে। আমাদেরকে তারা বলছে ওইটার মান ৪৩,৭৫০। আমি এমনি বোঝানোর জন্য একটা কথা বলি। মনে করেন এর জন্য আমরা দ্বিপদী বিস্তৃতিটা করব, তখন আমরা রেজাল্ট পেলাম a x⁴। এমনি বললাম, আন্দাজে বললাম যে আমি যখন এটা দ্বিপদী বিস্তৃতি করতেছি তখন আমি এক পর্যায়ে গিয়ে পেলাম a x⁴। তখন এই x⁴ বাদে বাকি অংশটাকে আমরা নিব সহগ হিসেবে। আমরা বলবো x⁴ এর সহগ হচ্ছে a, আর এই a এর মান হচ্ছে ৪৩,৭৫০। এটা হচ্ছে আমরা নিজেরা বের করেছি দ্বিপদী বিস্তৃতি করতে গিয়ে x⁴ এর সহগ, আর প্রশ্নে তারা বলে দিয়েছে যে x⁴ এর সহগ ৪৩,৭৫০। তখন এই দুইটার মাঝখানে সমান চিহ্ন দিয়ে আমরা অঙ্কটা সমাধান করে ফেলবো। তো এখানে যেহেতু কে এর মান জানতে চেয়েছিল, জিনিসটা এরকম যে a কে x⁴, তাহলে x⁴ এর সহগ a কে, তাহলে a কে = ৪৩,৭৫০, সেখান থেকে কে এর মান চলে আসবে। আচ্ছা, তো এখন আসেন আমরা এই যে দ্বিপদী রাশিটা দেওয়া রয়েছে তার দ্বিপদী বিস্তৃতি আমরা করি, সেখান থেকে x⁴ এর সহগ আমরা বের করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখে নিলাম গ নাম্বার সমাধান দেওয়া আছে a = x² + k/x⁴। আমরা এখন এটার দ্বিপদী বিস্তৃতি করব। তো দ্বিপদী বিস্তৃতি করতে গিয়ে আমাদেরকে যেই কাজটা করতে হবে, এখানে পাওয়ার আছে 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল 0 দিয়ে অঙ্কটা আরম্ভ হবে ইন্টু x² হোল টু দি পাওয়ার 8 - 0 ইন্টু k/x হোল টু দি পাওয়ার 0। এটা মূলত কোন সূত্রটাকে মেনে চলবে, সেটা হচ্ছে NCR ইন্টু প্রথম যেই পদ তার পাওয়ার হবে n - r, দ্বিতীয় যেই পদ তার পাওয়ার হবে r। এই সূত্র অবলম্বন করে এই অঙ্কটা সামনের দিকে আগাবে। n মানে হচ্ছে ওই পাওয়ার, আর r মানে হচ্ছে আমি কততম পদে আসি। প্রথম পদে থাকলে r এর মান 1 কম হবে, দ্বিতীয় পদে থাকলে r এর মান 1 কম হবে, অর্থাৎ r হচ্ছে যততম পদে আসি তার চেয়ে 1 কম। যদি প্রথম পদে থাকি তাহলে প্রথম মানে 1, সেখান থেকে 1 বিয়োগ করেন তাহলে 0, তাহলে r এর মান 0। দ্বিতীয় পদে আসি, দ্বিতীয় মানে 2, সেখান থেকে 1 বিয়োগ করেন তাহলে 1, তাহলে r এর মান 1।
তৃতীয় পদে আসি তাহলে 3, সেখান থেকে 1 বিয়োগ করেন তাহলে 2, তাহলে 3 নম্বর পদে যখন থাকবো তখন আর এর মান 2। অর্থাৎ আর হচ্ছে যততম পদে অবস্থান করতেছি সেখান থেকে 1 কম আর এর মান। তাহলে ওই অনুযায়ী তাহলে এন এর মান পরিবর্তন হচ্ছে না, এন হচ্ছে ফিক্সড, ওই যে উপরে যেটা দেওয়া আছে। আর এর মান বারে বারে পরিবর্তন হবে, তাহলে আর এর মান যেহেতু পরিবর্তন হবে তাহলে এখানে পরিবর্তিত মান বসবে, পরিবর্তিত মান বসবে, পরিবর্তিত মান বসবে। ওই অনুযায়ী আমরা এখন অঙ্কটার সমাধান করব। তাহলে প্রথমটা বসাইলাম, দেখেন এটা প্রথম পদে আসি তো আর এর মান 0। এবার আমরা যাব দ্বিতীয় পদে, তাহলে আর এর মান হবে 1, 8 ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইন্টু কে বাই এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 8 মাইনাস 2, ওইদিকে জায়গা খুবই কম হয়ে গেছে, ইন্টু কে বাই এক্স হোল টু দি পাওয়ার 2। তো ওইদিকে আর জায়গা নাই, আমি এখানের মধ্যে লিখব। আর যেহেতু একই জিনিস একই সিস্টেমে করতেছি সুতরাং আশা করি আর বাকিটুকু আমাকে এখন বলতে হবে না, আমি বাকি অংশটা করে ফেলতেছি, এরপর আবার কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা অঙ্কটা কত দূর পর্যন্ত যাব, আমরা অঙ্কটা কত দূর পর্যন্ত যাব, এরকম আপনাদের একটা মনে প্রশ্ন আসতে পারে। তো দেখেন যে এই বিষয়টা সেটা হচ্ছে আমার কি দরকার, এক্স টু দি পাওয়ার 4 দরকার, তাই না? প্রশ্নে বলছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে এক্স টু দি পাওয়ার 4 দরকার। একটু এখানে একটু তাকাবেন, 8 থেকে 4 বিয়োগ করলে কত হয় 4, 4-এর সাথে এই পাওয়ার গুণ দিলে কত হবে 4 দুগুণে 8, তার মানে এক্স টু দি পাওয়ার 8। সবাই একটু একটু বোঝার চেষ্টা করি, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 দুগুণে 8, তার মানে এক্স টু দি পাওয়ার 8। আর এখানে কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। যদি এখানে আমাদের তাকাই তাহলে হবে 8 থেকে 3 গেলে 5, 5 দুগুণে 10, তার মানে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এখানে কে কিউব বাই এক্স কিউব, এক্স কিউব এক্স টু দি পাওয়ার 10 কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 7। তাহলে আমি থামবো কোথায়, আমি থামবো এক্স টু দি পাওয়ার 4 যখন আমি পাবো তখন আমি থামবো। আমি দেখতেছি আমার এই অঙ্কটার মধ্যে এই জায়গাটার মধ্যে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কারণ 8 থেকে 4 বিয়োগ করলে 4, 4 দুগুণে 8, এক্স টু দি পাওয়ার 8, আর এখানে এক্স টু দি পাওয়ার 4, তাহলে কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 4 রয়ে যায়। এই তো, তাহলে আমাদের করার দরকার নেই, তো আমাদের তো আর সামনে যাওয়ার দরকার নাই, আমাদের আর সামনে যাওয়ার দরকার নাই, কারণ আমরা সামনে গেলে তো আরও অনেক দূর যেতে পারবো, কারণ 8 ফ্যাক্টোরিয়াল 5, 8 ফ্যাক্টোরিয়াল 6, 7, 8 অনেক দূর যাওয়া যাবে। দরকার নাই, আমার দরকার এক্স টু দি পাওয়ার 4, এটা পাইলেই আমি থেমে যাব। তো আমি এখানে পেয়ে গেছি এক্স টু দি পাওয়ার 4। এবার পরবর্তী লাইনে যেতে পারি, ক্যালকুলেশন করব। 8 ফ্যাক্টোরিয়াল 0 তার মান হচ্ছে 1, এখানের মধ্যে 8 থেকে 0 বিয়োগ করলে 8 হয়, 8 দুগুণে 16, এক্স টু দি পাওয়ার 16, এটা 1। 8 ফ্যাক্টোরিয়াল 1 এর মান হচ্ছে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7 দুগুণে 14, এক্স টু দি পাওয়ার 14, এখানে কে বাই এক্স। 8 ফ্যাক্টোরিয়াল 2, এই যে নিচে যে 2 আছে তার মানে হচ্ছে দুইটা সংখ্যা লিখতে হবে, উপরেও দুইটা সংখ্যা নিচেও দুইটা সংখ্যা। আবারও বলি 8 ফ্যাক্টোরিয়াল 2, আর এর মান যত থাকে বুঝতে হবে উপরে ওই কয়টা সংখ্যা নিচে ওই কয়টা সংখ্যা, তাহলে এখানে 2 মানে উপরেও দুইটা সংখ্যা নিচেও দুইটা সংখ্যা। লিখবো কীভাবে করে, যা আছে সেখান থেকে 1 করে কমায় কমায় লিখব, তাহলে 8 আছে সেখান থেকে আরও 1 কমাবো, তাহলে 7, দুইটা সংখ্যা লেখা হয়ে গেছে, থেমে যাব। এরপরে 2 গুণ 1, এখানের মধ্যে হবে 8 থেকে 2 বিয়োগ করলে 6, 6 দুগুণে 12 ইন্টু এখানে হবে কে স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওইদিকার জায়গা নাই একটু নিচের দিকে নামি, প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 3 তার মানে তিনটা সংখ্যা 3, 2, 1, উপরে কত হবে 8, 7, 6, মানে 1 করে কমবে, 1 করে কমবে, তাহলে 1 করে কমবে। তাহলে যেহেতু কিন্তু 3 আছে তার মানে 3টা করে সংখ্যা লিখবো আমরা, উপরেও 3টা নিচেও 3টা, এবং 1 করে কমায় কমায় লিখবো। 3 × 2 × 1, 8 × 7 × 6, ওকে। এবার এখানে আসবে 8 থেকে 3 গেলে থেকে 5, 5 দুগুণে 10, এক্স টু দি পাওয়ার 10 কে কিউব বাই এক্স কিউব। 4, 3, 2, 1, 8, 7, 6, 5, 4 দুগুণে 8 ইন্টু
কে টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, সামনের দিকে আমরা আর যাব না। পরবর্তী লাইন এখানে একটু কাটাকাটি করি নাকি, কাটাকাটি করতে তো ভালো লাগে তাই না? আচ্ছা, এক্স দিয়ে এখানে কাটলে হবে এক্স টু দি পাওয়ার 13, মানে একটা এক্স কমে যাবে। এখানে 2 8-এর মধ্যে 4 বার যায়, এখানে এক্স স্কোয়ার এক্স 12 এক্স টু দি পাওয়ার 10। তারপরে এখানের মধ্যে হবে 3 দুগুণে 6 আর এই যে 6 কাটা, তারপরে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 10, তাহলে এক্স টু দি পাওয়ার 7। এখানের মধ্যে 3 দুগুণে 6 এই যে 6 কাটা, 4 দুগুণে 8 এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 8 কাটলে এক্স টু দি পাওয়ার 4। ওকে, আমরা একটু লিখে দেই এখানে কত আছে এক্স টু দি পাওয়ার 16। আমি এটা একদম পুরো ডিটেলসে করানোর চেষ্টা করতেছি। তারপরে হবে 8 কে এক্স টু দি পাওয়ার 13, 8 কে এক্স টু দি পাওয়ার 13। তারপরে হবে 4 7 28, তারপরে কে স্কোয়ার এক্স টু দি পাওয়ার 10, কে স্কোয়ার এক্স টু দি পাওয়ার 10। তারপরে 7 8 56, কে কিউব এক্স টু দি পাওয়ার 7, কে কিউব এক্স টু দি পাওয়ার 7। তারপরে এখানে আসি, কত হয় 5 7 35, 35 দুগুণে 70, তাহলে 70 কে টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4। তারপরে আমরা আর সামনের দিকে আগাবো না। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেই দ্বিপদী বিস্তৃতির লাইনটা এখানে চলে আসলো। আমরা এখন এক্স টু দি পাওয়ার 4 এর দিকে তাকাবো। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হলো 70 কে টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? 70 কে টু দি পাওয়ার 4। কারণ যার সহগ বলে সে বাদে বাকি অংশটা হচ্ছে সহগ। তাহলে এখানের মধ্যে 70 কে টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 বাদে এই 70 কে টু দি পাওয়ার 4 এটা হচ্ছে সহগ। তাহলে আমরা এই যে নিজেরা দ্বিপদী বিস্তৃতির অঙ্কটা করলাম, এই অঙ্ক করতে গিয়ে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হিসাবে পেলাম 70 কে টু দি পাওয়ার 4, আর প্রশ্নে বলা আছে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 43,750। তাহলে এই 43,750 আর আমাদের 70 কে টু দি পাওয়ার 4 পরস্পর সমান, পরস্পর সমান। তাহলে আমরা এখন পরবর্তী লাইনে যাব। আমরা লিখব প্রশ্ন মতে 70 কে টু দি পাওয়ার 4। এখানে আপনারা একটা ওই যে একটা লাইন আগে একটা লাইন একটু বাড়তি লিখে নিতে পারেন, সেটা হচ্ছে অতএব এক্স টু দি পাওয়ার 4 এর সহগ হলো 70 কে টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখন লিখব প্রশ্ন মতে 70 কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 43,750, 43,750। পরবর্তী লাইন কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 43,750 ভাগ 70। পরবর্তী লাইনে যাই, কে টু দি পাওয়ার 4 এখানে আমাদের ভাগ করলে কত আসে? 43,750কে 43,750 ভাগ 70, 625 আছে, 625 আসে। আচ্ছা, তো 625 আমরা একটা জিনিস লিখতে পারি এরকম, দেখেন সবাই একটু দিকে তাকাইয়েন। আমরা যদি 5 টু দি পাওয়ার 4 দেই, 625 আছে, 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625। তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে 625। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যেহেতু 5 টু দি পাওয়ার 4 মানে পাওয়ার হিসাবে 4কে বসাইতে চাইতেছি, পাওয়ার হিসাবে 4কে বসাইতে চাইতেছি, কারণ দুই দিকের পাওয়ার যখন মিলবে তখন আমি পাওয়ারকে বাদ দিতে পারবো। দুই দিকের পাওয়ার যখন মিলবে আমি তখন পাওয়ারকে বাদ দিতে পারবো। তাহলে এখানের মধ্যে পাওয়ার যেহেতু 4, আর 4 মানে কি একটা জোড় সংখ্যা, আমরা জানি পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তখন ভিত্তিটা ধনাত্মক ঋণাত্মক উভয়টাই হইতে পারে। কথাটা একটু বোঝার চেষ্টা করি। পাওয়ার যখন জোড় সংখ্যা হয় তখন ভিত্তিটা জোড় আর কি ভিত্তিটা ধনাত্মক ঋণাত্মক যে কোনোটাই হতে পারে, রেজাল্ট একই আসবে। অর্থাৎ আমি মূলত কি বলতে চাইতেছি সেটা হচ্ছে আমি যদি +5 হোল টু দি পাওয়ার 4 দিই তাহলেও রেজাল্ট আসবে 625। আমি যদি -5 হোল টু দি পাওয়ার 4 দেই তাহলেও রেজাল্ট আসবে 625। তাহলে পাওয়ারটা জোড় সংখ্যা হওয়ার কারণে আমি ভিত্তিটাকে ধনাত্মক ঋণাত্মক যে কোনোটাই রাখতে পারছি, রেজাল্ট কিন্তু আমার একই এসেছে। তাহলে এই অঙ্কের মধ্যে আমরা যদি এখানে +-5
হোল টু দি পাওয়ার 4 দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে দেখেন উভয় পক্ষ থেকে পাওয়ার 4 বাদ দেওয়া যায়, তাহলে কে এর মান বের হইল +-5। কে এর মান কত বের হইল? +-5। তার মানে আমাদের এই অঙ্কে কে এর মান +5ও হতে পারে, কে এর মান -5ও হতে পারে, এতে অঙ্কের কোনো সমস্যা হবে না, অঙ্কের কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কে এর মান পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আমরা কে এর মান পেয়ে গিয়েছি। তাহলে কে এর মান কত? +-5। তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম, গ নাম্বার অঙ্কটা, ঢাকা বোর্ড 2025, দেখেন যে বিষয় একদম একই রকমভাবে অঙ্কটা করা হয়েছে, একই রকমভাবে অঙ্কটা করা হয়েছে। তো x⁴ এর সহগ, আচ্ছা এখানের মধ্যে কত লিখছে? এখানে 56 লেখা হয়েছে, দেখি তো আমাদের এখানে 56 লিখেছিলাম আমরা, হ্যাঁ 8, 28, 56, 70, যেটা একদম আপনাদের সামনে করে দেখিয়েছি। 8, 28, 56, 70, 13, 10, 7, 13, 10, 7। ওকে, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তাহলে আমরা এই যে অঙ্কটা করলাম, কে এর মান কত বের হইল? +-5 বের হইল। কে এর মান কত? +-5। তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করেছিল এ এর বিস্তৃতিতে x⁴ এর সহগ 43,750 হলে কে এর মান নির্ণয় করো। আমরা কে এর মান নির্ণয় করেছি +-5। তাহলে আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল। ঢাকা বোর্ড 2025 সালের এই প্রশ্নটা আমরা সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বই থেকে। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।